জনাব মাসুদ, আমরা সেই সময় জিয়াউর রহমানের এই সমাধি যে আপনি করলেন সেই গল্পটা একটু শুনতে চাই, যে আপনি কিভাবে করলেন বা এই ডিজাইন কেন আপনি করলেন, আপনি এটার আপনাকে কেন দায়িত্ব দেওয়া হলো, কোন প্রসেসে হলো, একটু যদি সেই গল্পটা করতেন। বিগত 2001 সালে যখন সরকার পরিবর্তন হয়, আমি কোনোভাবে অবশ্য জনাব তারেক রহমানের সঙ্গে, মানে সেটা আমাদের সামাজিক বিষয় রয়েছে, যদিও আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে ছাত্র রাজনীতিতে, সেটা ইস্যু ছিল না। এটার বাইরে একটা সামাজিক কারণে আমি ওনার সঙ্গে অনেক ঘনিষ্ঠ হয়েছিলাম এবং প্রায়ত সময় উনি আমাকে স্থাপত্য নিয়ে অনেক কথা বলতেন। তারেক রহমান সাহেবের কথা বলছি সেই সময়ে, ওনার বিয়ের আগে। তারপর ওনার বিয়ের সময় সামহাও মানে আমাকে অনেক কাজে ইনভলভ করা হয়েছিল, সেখানেও অনেক স্মৃতি আমার রয়েছে। হয়তো কোনো একটা কারণে উনি আমাকে অনেক এইসব বিষয়ে অনেক বেশি পছন্দ করেন। আমি বলি যে আমি তো এত ভালো, আমি এত ভালো স্থপতি না। উনি বলেন আমার এত ভালো স্থপতির দরকার না, আপনি যেটা করেন এটাই আমার কাছে বেস্ট। বারবার এই কথাটা বলেন, আপনি যেটা করেন এটাই ঠিক আছে, আমার এত ভালো দরকার নেই। তো আমি বুঝতাম না, আমি প্রায়ই বলতাম এই কথা যে আমি অত ভালো করতে পারি না, অন্য কাউকে ইনভলভ করি। উনি না মানা করতেন। তো যখন এই মাদার যখন লাস্টের দিকে এসে 96 যে শেখ হাসিনা সরকারের লাস্টের দিকে এসে, এটা 2001-এর আগে মনে হয়, আগ মুহূর্তে এক রাত্রে বীজটা সরায় নিয়ে গেল, বেলি বীজটা। তখন মানুষের মধ্যে কিন্তু একটা আক্রোশ তৈরি হইলো এবং সেই আক্রোশের একটা রিভারবারেশনেই পরবর্তীতে সরকার পরিবর্তনে বিশাল একটা এফেক্ট ফেলে। এই ব্রিজটা সরানোটা মানুষ কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারেনি, মানে বেলি ব্রিজটা। তো তারপরে সরকার যখন ওনারা বিপুল ভোটের মাধ্যমে একটা বিপুল বিজয় মানে হলো বিএনপির 2001 সালে জাতীয়তাবাদী দলের, তো তখন আমি তখন ওনাকে বললাম যে আমরা ওই প্রজেক্টটা নিয়ে, মানে ওইটা নিয়ে আমাদের প্রথমেই কাজ করা উচিত, আপনি কি বলেন? আপনি কিছু একটা আইডিয়া বলেন, দেখায়েন তো। আমাকে এমনি বললেন আর কি। তা আমি তখন আমার মতো করে কিছু দু একটা খুব ছোট ইয়েতে আর কি জাস্ট আইডিয়া ওনাকে দেখালাম, ছোট সাইজের ড্রয়িং করে বা মডেল করে একটু দেখালাম আর কি ওনাকে, যে এই ধরনের একটা হইতে পারে আর কি, সংক্ষিপ্তভাবে। তো উনি বললো কি আমার তো পছন্দ হচ্ছে, তাহলে আমি কি বলে দেবো? প্রাথমিক একটা ধারণা দিলেন তাকে, সেটাই পছন্দ করলেন। আমি বলে দেবো, মানে তখন তৎকালীন আব্বাস ওনাদেরকে অনুরোধ করব যে আপনি কাজটা করার ব্যাপারে। মির্জা আব্বাস তখন গণপূর্ত মন্ত্রী। হ্যাঁ। তা আমি বললাম যে এটা ঠিক হবে না, কারণ আমাদের স্থপতিদের কিছু মানে আমাদের এইসব ক্ষেত্রে একটা নর্মস আছে, আমাদের এথিক্স আছে। আমরা এইভাবে মানে স্বজনপ্রীতির মাধ্যমে কেউ কাজটা নিবে, এই জিনিসটা ঠিক উচিত না আর কি। তা আপনি কি করতে বলেন? আমাকে বললো। আমি যে ওনাকে বরঞ্চ বলেন যে একটা কম্পিটিশান, জাতীয়ভাবে একটা উন্মুক্ত কম্পিটিশান অ্যারেঞ্জ করতে। তো সেইখানে আমি পার্টিসিপেট করব। তো উনি বলতেছেন পরে যদি না পান, সুযোগ এমনিতেই পেয়ে গেলেন, সেটাকে আপনি আবার কম্পিটিশনে দিয়ে দিলেন। পরে উনি বলতেছে যে পরে যদি না পান, আমি বললাম পরে না পাইলে তো নাই, বাট আমার মনে হয় না আমার চেয়ে খুব বেশি ভালো কেউ করে ফেলতে পারবে। মানে প্রচন্ড কনফিডেন্ট ছিলেন আপনি? একটু কনফিডেন্ট ছিলাম, কারণ ওই প্রেক্ষাপট এবং চাহিদা এবং মানুষগুলোর সঙ্গে তো আমি জড়িত। তাদের মনের চাওয়া, তারপরে ওই মানুষ সেন্টিমেন্ট যে একটা ছিল। তো যাই হোক, প্রায় 25 থেকে 30টার মতো সাবমিশন হয়েছিল আর কি। 25 ডিজাইন সাবমিশন হয়েছিল। 35 জন অংশগ্রহণ করেছিল, সবাই পারে নাই। 25 থেকে 30 জনের মতো সাবমিট কোনোভাবে করতে পেরেছিল ডিজাইন। তো সেইখানে খুব ভালোভাবেই মোটামুটিভাবে আমাদের প্রজেক্টটাকে নির্বাচন করা হয় এবং এই ব্যাপারে কিন্তু মানে আছে না যে পক্ষপাতিত্বের একটা বিষয়, অবশ্য অনেকে বলতে চাইছে যে উনি তো খারাপ, উনি অনেক ভালো করছেন, যদি এত খারাপ করতেন তবুও পাইতেন উনি। আমি না
এরকম কিছু না, আসলে অ্যাজ এ আর্কিটেক্ট হিসাবে আমার প্রফেশনাল যতটুকু শ্রম দেওয়া দরকার অতটুকু শ্রম দিয়ে আমি কাজটা করেছিলাম। তো তখনই এটা সিলেকশন হয়েছিল। এই কাজটা করার সময় আমাদের দুই তিনটা বিষয় এটা আমাদের জেনে রাখা ভালো, মাথায় আমাদের কাজ করেছে। প্রথমত, এটা যেহেতু একটা বিশ্বখ্যাত স্থপতি লুই কেনের মাস্টার প্ল্যানের মধ্যে জিনিসটা, সেই কারণে ওই উনার মাস্টার প্ল্যানের যে ধারা, ডিজাইন ধারা, ওটার মধ্যে থাকার চেষ্টা করা, মানে ওটাকে অনুসরণ করে বা ওটাকে থেকে ধারণা নিয়ে, মানে ওইটারকেই আরো একটু মডিফাই করে সৌন্দর্যটা যাতে নষ্ট না হয় সেটিকে বজায় রেখে। দ্বিতীয়ত, এই কাজটার এর আগে, মানে আমার এই ডেভেলপমেন্ট ওয়ার্কের আগে, এটা তো ম্যাসিভ ডেভেলপমেন্ট ওয়ার্ক, তার আগে খুব স্বল্প পরিসরে ইনিশিয়াল একটা ডিজাইন করা হয়েছিল এর আগে। সেটা আমাদেরই সিনিয়র বড় ভাই, উনি মরহুম রাজিউল হাসান স্থপতি, উনি করেছিলেন। উনি অনেক ভালো স্থপতি, মেধাবী স্থপতি ছিলেন। আমি ওনার কাজ পছন্দ করি ব্যক্তিগতভাবে, এবং ওনার যে ডিজাইনের যে ইয়েটা ছিল, মানে লাইন ওয়ার্ক ছিল বা আপনার থিঙ্কিংটা ছিল, সেটাও কিন্তু আমি অপছন্দ করি নাই, সেটাকেও আমি মূল্যায়ন করার চেষ্টা করেছি। করে আমি আমার কিছু এডিশনাল কিছু, মনে করেন যা ছিল 30%, আমি আরো 70% অ্যাড করেছি ওগুলোর উপর দাঁড়িয়ে, দাঁড়িয়ে এবং যেটাকে বলা হয় রেনোভেশন এবং রিডিজাইন, রিডেভেলপমেন্ট, এই ধরনের একটা ব্যাপার। এবং আমরা আরেকটা থার্ড জিনিস, যে এখানে যে কাজগুলো করা হবে, যেহেতু একটা ন্যাচারাল ব্যাপার, যাতে নেচারটা খুব একটা বেশি নষ্ট না হয়, প্লাস আমাদের যে বিখ্যাত যে স্থাপত্য সংসদ ভবন, সেটা যাতে দৃষ্টিকটু না হয় কিংবা সেটার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ না হয়, এই তিনটা বিষয়ে আমরা খুব বেশি গুরুত্ব দিয়েছে। আর মানুষ আসলে যাতে সে খুব ভালো, মানে একটা সার্বজনীন পরিবেশ যাতে থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ফিলোসফি, যে ওপেননেস, মানে যে সার্বজনীনতা, যেমন আমরা সবাই বাংলাদেশি, এবং এখানে কোনো মানে বর্ণ, গোত্র, দল, ধর্ম, কোনো কিছুর ভেদাভেদ থাকতে পারবে না। সেই মাদারের ডিজাইনের মধ্যে এই জিনিসটা আনা হয়েছে। দেখবেন চারদিকে চারটা উন্মুক্ত রাস্তা, যে কোনো দিক থেকে যে কেউ ঢুকতে পারবে, হ্যাঁ, কোনো বাধা নাই, এবং পুরাটাই খোলা ভাব। হ্যাঁ, তো এভাবেই আর কি আমাদের চিন্তা করা হয়েছে আর কি। এবং এই যে পেছনে যে আপনার আন্ডারগ্রাউন্ডে একটি রয়েছে, কি আপনি বললেন যে মেমোরিয়াল হল, সেখানে বিভিন্ন ধরনের ছবি বা জাদুঘর টাইপের কোনো কিছু, এবং উপরে একটি মসজিদ রয়েছে, যে মসজিদটিতে নামাজ পড়ে একজন মুসল্লি যখন দাঁড়াবে বারান্দায়, মসজিদের বারান্দায়, সেখান থেকে সমাধিটা একদম চোখের সামনে। এই বিষয়গুলো আপনি এর আগেও বলেছেন যে এই বিষয়গুলো মাথায় রেখেই করা হয়েছে। আমরা এই সমাধির বিভিন্ন ছবি আমরা এর আগে দেখেছি। এখন প্রযুক্তির যুগ, প্রযুক্তির মাধ্যমে মানুষ আরও অনেকভাবে দেখছে, বিশেষ করে ড্রোনের মাধ্যমে যে ছবিগুলো নেওয়া, বার্ডস আই দৃষ্টিভঙ্গি থেকে যেগুলো দেখা, সেগুলো দেখার পরে আমরা যেটি দেখেছি যে এই নকশার যে সৌন্দর্য, যেটি এই বৃত্তাকার কাঠামোর উপরে ছাদহীন একটি নকশা, মানে কোনো পিলারবিহীন একটা ছাদ মনে হচ্ছে। তো এটি কি কোনো আসলে বিশেষ দার্শনিক বা রাজনৈতিক অর্থ বহন করে আপনার এই ডিজাইনে? এইগুলো আমার এই এডিশন ডিজাইন করতে যে নতুনভাবে এটাকে সংযোজন করা হয়, এটাকে আমরা বলি যে গ্লাস ছাদের আচ্ছাদন। তো এটা আমরা ইতিপূর্বে যে সমাধিটি রয়েছিল, যেটি আমরা মানে এই যে আগের ডিজাইনে জাস্ট একটা আরও লো হাইটের ছোট জায়গা, আমি সেটাকে বড় করি আকৃতিতে। কারণ যেহেতু সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের আগমন বাড়বে এবং মানুষের ভবিষ্যৎ সময়ের কথা আপনি চিন্তা করেছেন, হ্যাঁ, এটাকে আধুনিকায়ন করা দরকার, সেই বিবেচনাটা আমরা করি। সব দেওয়াল, তারপরে কিছু ক্যালিওগ্রাফ ব্যবহার করি, একটু ইসলামিক কিছুটা, মানে যেহেতু উনি মুসলমান, একদম মিনিমাম অর্থে 4টা কলিমা আমরা 4টা দিয়েছি, জাস্ট অতটুকু বোঝানোর জন্য, এবং ওইটাকে অতটুকু পবিত্রতা রক্ষা করার জন্য আমরা 4টা শুধু
কালো পাথরের মধ্যে 4টা কলেমা আমরা ক্যালিওগ্রাফ করে দিয়েছি। আর গ্লাসের যে আচ্ছাদনটা আপনি যেটা বললেন যে এটার কনসেপ্টটা আমরা নিয়েছি এইভাবে যে আমরা দেখেছি যে আমাদের ছোটোবেলায় গ্রামে আগে দেখতাম যে কোনো একটা কবর দিলে কিংবা একজন সম্মানিত মানুষের লাশ আনলে উপর একটা চাদুয়ার মতো দেওয়া হতো কাপড় দিয়ে, হ্যাঁ। তো গেলাপ বলে বা চাদর বলে সম্মানিত যারা তাদেরকে একটু মূল্যায়ন করার জন্য এইভাবে করা হয়। এবং এখনও দেখবেন যে কোনো মাদার মদুলিয়াম যেগুলা আপনার সম্মানিত কিছু সম্মানিত মানুষদের যারা নকশা করা মখমলের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়, একটা উপরে একটা চাদর মতো থাকে। তা আমি সেটার মডার্ন ভার্সন হিসাবে আমি এটা গ্লাস দিয়ে করেছি এখানে। ওইটারই মনে করেন কাপড়ের গ্লাস সেটআপের একটা বিশেষত্ব আছে আপনার এই ডিজাইনে, সেটি আসলে কি? গ্লাস চাদুয়ারে এখানে এমনভাবে করা হয়েছে যাতে মাঝখানে কোনো পিলার না পড়ে, এটা হলো একটা বড় বিষয়। আর দ্বিতীয়ত এটাকে এমনভাবে একটা পিরামিডাল করা হয়েছে, যেহেতু পাশ দিয়ে আমরা মাটি দিয়ে ভরাট করেছি, পুরো জিনিসটা দেখতে যেন একটা পিরামিডের মতো মনে হয়। পিরামিড জানেন যে এটা একটা আমাদের সেই হাজার হাজার বছরের ঐতিহ্য মাথার মধ্যে কাজ করে, যে পিরামিড মানে এখানে একটা সমাধি, সেই কনসেপ্টও অবচেতন মনে কাজ করেছে। এই 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 ছাদের যে গ্লাসগুলো এবং ব্রিজের যে গ্লাসগুলো, এই গ্লাসগুলো বিশেষভাবে আপনি সম্ভবত করে দেশের বাইরে থেকে বিশেষভাবে অর্ডার দিয়ে আনা। এই গ্লাসগুলো আসলে বিশেষত্ব রয়েছে, কারণ আমরা যখন এটার টেন্ডার দিই তখন এটার মধ্যে অনেকগুলো পয়েন্ট জুড়ে দিয়েছিলাম। এইগুলা কোনোভাবেই বাংলাদেশের কোনো গ্লাস কোম্পানি কিংবা আশেপাশে কোনো গ্লাস চায়না থেকে করা সম্ভব না। এই কোয়ালিটির মধ্যে ছিল, যেমন ধরেন মজুলিয়ামের যে গ্লাস, এই গ্লাসে এমনভাবে গ্লাসগুলা লাগানো হয়েছে, কিন্তু এটা কিন্তু একদম স্কোয়ারও না, একটু চেঞ্জ আছে, বিশেষভাবে কাটতে হয়েছে। প্লাস এই গ্লাসের 2টা লেয়ার আছে, লেয়ারে একটা করা হয়েছে, মানে এমনভাবে করা হয়েছে গ্লাসের যে কোনো আলো পড়লে লাইটটা আসবে কিন্তু হিট আসবে না, হিটটা কমে যাবে, 70% হিট কমে রিডিউস হবে, মানে 35%-এর মতো আসবে আর কি, মানে বাকিটা ও রিফ্লেক্ট করবে। তো বিশেষ ধরনের গ্লাস, এটা আমরা সিঙ্গাপুর থেকে আমরা আনতে পেরেছিলাম। আর ব্রিজের যে গ্লাস, এটাও সিঙ্গাপুর থেকেই। এটা একটা মানে ভেরি স্ট্রং গ্লাস, টেম্পার গ্লাস। এটা আপনার 1.5 ইঞ্চি মতো থিকনেস, 2টা লেয়ারে, এবং আপনার এটার কখনোই স্লিপারই হবে না আর কি, মানে আমাদের দেশে তো বৃষ্টি হাঁটতে কোনো সমস্যা হবে না, সেভাবে করা হয়েছে। কিন্তু পরবর্তীতে কেন যেন দেখছি যে কিছু গ্লাস ভেঙে গেছে। হ্যাঁ, ভাঙার কথা না, এটা হয়তো কেউ ইচ্ছা করে সাবরাইজ করে ভাঙছে হয়তো। তো এইগুলা সংস্কার করতে হবে আর কি ইমিডিয়েটলি। বিএনপি বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন জনপ্রিয় ছিলেন, যে কথাটি এখন অনেকবারই আসছে মিডিয়াতে, গণমাধ্যমগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে বাংলাদেশের ইতিহাসে জানাজায় অংশগ্রহণ করা মানুষের সংখ্যা, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা এবং বেগম খালেদা জিয়ার জানাজায় এই যে এত মানুষ, আপনি বলছিলেন বারবার যে এটি আসলে মানুষ চাইলেও হয় না, এটি ভাগ্যের একটি ব্যাপার থাকে, বিধাতার লিখন থাকে, আল্লাহ বা সৃষ্টিকর্তা কার ভাগ্যে কতটুকু রাখবেন সম্মান, সেটি তিনিই জানেন। তো এই যে সেই সম্মানের জায়গা থেকে আজকে যেহেতু শুধুমাত্র রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ছিল, সেখানে মানুষ যেত, দলীয় নেতাকর্মী, সাধারণ মানুষ, এখন আবার নতুন করে সেখানে সেই দলেরই, তারই সহধর্মিণী, দলের চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শায়িত রয়েছেন। বিশেষ করে এখন এই জায়গাটি, এই সমাধিস্থলটি আরও বেশি গুরুত্বপূর্ণ হলো। এই সমাধিস্থলের আপনি বলছিলেন সেই সময়ে কিছুটা তাড়াহুড়ো করে কাজ শেষ করতে হয়েছিল। সেই জায়গায় আসলে যদি যাই আমরা সেই আলোচনায়, যে আসলে তখন আপনার পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ তখন আপনি শেষ করতে পারেননি, আর এখন এই জায়গাটার গুরুত্ব ধরে আর কি কি কাজ করে আপনার সেই পরিকল্পনাকে আপনি পরিপূর্ণ করতে পারেন? আপনি প্রথম থেকে যে কথাগুলো বলতেছিলেন যে ভাগ্যের ব্যাপার, এটা আসলে একজন রাজনীতিবিদের জন্য তার মৃত্যুর পর মানুষ কতটুকু এফেক্টেড হলো, সেটার যে প্রকাশটা, সেটাই হলো তার সফলতা।
এর চেয়ে বেশি টাকা, মানে একটা রাজনীতিবিদের জন্য কিন্তু সম্পদ কোনো বিষয় না, টাকা পয়সা কোনো বিষয় না। বিষয় হলো যে সে যে না থাকার কারণে যে অভাবটা একটা দেশে ইয়ে হলো, প্রকট হয়ে আসলো, মনের মধ্যে যে দাগটা কেটে রইল, সেটাই হইল তার সফলতা। এবং আমি মনে করি সেদিক থেকে ওনারা দুজনেই অত্যন্ত সফল। বিশেষ করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তো আমি বলবো যে উনি মানে কি বলবো, এই ধরনের মানুষ হাজার বছরও হয় না আর কি, এরকমভাবে সাহসভাবে একটা ভঙ্গুর রাষ্ট্রকে দিক নির্দেশনা দিয়েছিলেন সেই সময়ে। আমরা তখন ছোট, বাট আমরা বুঝতে পারতাম এবং সেই ফিলিংসটা আমাদের ভিতর আসছিল। এবং যেই কারণে বিশেষ করে ইয়াংরা যারা অল্প বয়সী, তাদের মধ্যে কিন্তু আদর্শ জিনিসটা অনেক স্ট্রং থাকে, আদর্শ জিনিস, যে কারণে মানে অল্প বয়সীরা আরও বেশি করে জিয়াউর রহমানের দিকে আকৃষ্ট হয়েছিল সেই সময়ে। এবং জিয়াউর রহমানের যে বাংলাদেশির মতবাদ, এই বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশ, এবং মানে যে ডেমোক্রেসি, মানে যেটা বলা হয় যে আপনার গণতন্ত্রের প্রবক্তা, তাছাড়া আরেকটি বিষয় যে আমি যেটি ধারণা করছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র যারা সেনা শাসন থেকে এসে দেশের ক্ষমতা নেয় বা দেশের ক্ষমতায় আসে, যারা যাদের ব্যাকগ্রাউন্ড থাকে সেনা কর্মকর্তা, তারা কিন্তু ওইভাবেই দেশটাকে চালায়। কিন্তু একমাত্র জিয়াউর রহমান, যিনি একজন সেনাপ্রধান ছিলেন, তারপরে দেশের ক্ষমতা নিয়ে ক্ষমতায় এসে উনি কিন্তু এই দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে এসছেন। এটি কিন্তু সাধারণত আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি, ওনার একটা দর্শন ছিল এবং খুব শক্তিশালী একটা দর্শন নিয়ে কিন্তু উনি এসেছিলেন। সেটার মধ্যে আমি যে কথাগুলো বলতেছিলাম, তার পাশাপাশি দেশপ্রেম সবার ঊর্ধ্বে। দেশের মানুষই তো তাকে এই ক্ষমতায় দিয়েছিলেন, দেশের ক্ষমতা, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। কথা ছিল ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হ্যাঁ, তো দেশটাকে উনি সবার আগে তখনই বলেছিলেন, এবং আজ পর্যন্ত এই স্লোগান কিন্তু প্রাসঙ্গিক, আপনি দেখেন খেয়াল করে। এবং উনি যা যা করে গিয়েছিলেন, এই যে খাল খনন প্রকল্প এখনো প্রাসঙ্গিক। এবং আপনি এই যে আপনার পোল্ট্রির ব্যাপারে উনি বলে গেছেন, উনি তো পায়োনিয়ার। ওনার সময় গার্মেন্টসের বিজনেস বাংলাদেশে উত্থান শুরু হয়, এবং এই যে আমাদের দেশের বিপুল জনগোষ্ঠী, মানে শ্রমিক মেয়েদেরকে কাজে লাগানো, এটা তো সেখান থেকে শুরু হয়, এবং সেখান থেকে তো বাংলাদেশ ঘুরে দাঁড়ায়, তাই না? তো ওনার মতো এরকম দিক নির্দেশনাকারী আমাদের যে সফল রাষ্ট্রপ্রধান, এরপরে আর হয় নাই। কিন্তু এত অল্প সময়ের মধ্যে উনি একটা যুগান্তকারী একটা অবস্থান উনি অলরেডি নিয়ে রেখেছেন। হ্যাঁ, এবং এটা ওনার সম্বন্ধে কিন্তু বিরোধী দলেও কিন্তু অত একটা মানে সমালোচনা করতে পারে না। তো আমি সেই বিবেচনায় বললাম, বেগম জিয়াও তার সেই টর্চটা বা মশালটাকে নিয়ে এগিয়েছেন খুব ভালোভাবেই। উনিও একজন সফল নেত্রী, এবং সেই সফল বলেই আজকে এটার রেজাল্ট তার জানাজাতে মানুষ প্রকাশ করলো। হ্যাঁ, এইটা। আর আপনি যেটা বললেন যে আমাদের কাজ বাকি রয়েছিল, কি সেটা বাকি রয়েছিল, আমি আসলে এই জিনিসটা, এই জায়গাটাকে আমি আগেও বলেছি যে এটা আমি একটা জিয়া উদ্যান করতে চেয়েছি, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি, তাকে কেন্দ্র করে তার সামাজিক জায়গা তৈরি হবে, একটা পার্ক বা বাগান বা একটা বিভিন্ন মাল্টিপারপাস মানুষের অ্যাক্টিভিটি, হ্যাঁ, কোনো বিল্ডিং না করে যেগুলো আপনার অ্যাক্টিভিটি, খেলাধুলা, তারপরে আপনার একটা কালচারাল প্রোগ্রাম করা, শরীরচর্চার একটু জায়গা থাকা, বসে একটু রেস্ট নেওয়া। যেমন এখন দেখবেন যে পর্যাপ্ত নাই, পাবলিক টয়লেট নাই, পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা নাই, পর্যাপ্ত বসার ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। তো এই জায়গাগুলো সব কিছু সন্নিবেশ করতে হবে, বাট আধুনিকভাবে, যাতে পরিবেশকে নষ্ট না হয়, সেই বিবেচনাটা করতে হবে। এখানে যেমনটা আমি বলছি যে মাল্টিপারপাস, যেমন বলছি যে এখানে কেউ আসবে শ্রদ্ধা জানাতে শুধুমাত্র, কেউ আসবে মনে করেন একটু বেড়াতে আসবে, প্রতিনিয়ত কেউ আসবেন ওয়াক করার জন্য, যারা ঘুরে, মানে জাস্ট মর্নিং ওয়ার্ক বা সান্ধ্যকালীন ওয়ার্ক এগুলো করার জন্য, আর কেউ আসবে এমনি জাস্ট বেড়াতে, দেখার জন্য। এবং চিত্ত বিনোদনের একটা জায়গাও কিছুটা, মানে বাচ্চাদেরকে খেলার জায়গা থাকলো,
তারপরে একটু ঘুরে দেখা, একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা আর কি, এ প্লেস অফ ব্রিদিং শহরের। এবং আমি যেটাকে বলেছিলাম এ প্লেস ফর দ্য পিপুল। আপনি বারবারই বলছিলেন, তারপরেও আমি যেটি বলতে চাই যে বেগম খালেদা জিয়ার সমাধি যুক্ত হওয়ার ফলে এই সমাধি প্রাঙ্গণের সমান্তরাল যে সৌন্দর্যের বিষয়টি আপনি বলছিলেন বা সিমেট্রি যেটিকে বলে, সেটি কি বজায় আছে? এটি কি এখন একটি ফ্যামিলি মসলিয়াম বা পারিবারিক সমাধিসৌধের রূপ নিয়েছে বলে আপনি মনে করেন? না, সেরকমটা না। এটা খুবই সিম্পল চিন্তা ভাবনা। যেহেতু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কে নিয়েই আমরা এটা করা হয়, সমাধিটি ওনার সমাধিকে ঘিরে এটা করা হয়েছে। এবং এটার মূল কনসেপ্টটা হচ্ছে সংসদ ভবনের অ্যাক্সিসে এটা আছে এবং এবং এমন একটা গুরুত্বপূর্ণ একটা স্থান, এই জায়গাটা কেউ আর দখল করতে পারবে না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জায়গা। তো এটার পাশে সঙ্গত কারণেই ওনার পরবর্তীতে টর্চ বেয়ারার হিসাবে বেগম জিয়ার কবরটা আসছে এবং এটা সবাই সাদরে গ্রহণ করছে, আমি দেখেছি। হ্যাঁ, খুবই উৎফুল্ল, দেশের মানুষ খুব উৎফুল্লভাবে এটা গ্রহণ করেছে। কারো মুখে এখন পর্যন্ত একটা নেগেটিভ কোনো পয়েন্ট বলতে শুনিনি। ততএব এটা ঠিকই আছে, কিন্তু আমাদের এখানে স্থাপত্যিক বিবেচনায় কিংবা গ্রাফিক্সের বিবেচনায় এখানে অ্যাস্থেটিক্যাল সিমেট্রিক্যাল যে প্রবলেমটা সেটা আমরা সলভ করব, মানে আমাদের ডিজাইনের মধ্যে, হ্যাঁ আমাদের ডিজাইনের মধ্যে আছে, যাতে এটা দৃষ্টিগতভাবে কোনো দৃষ্টিকটু না হয়, সেটা আমরা মানে ডিজাইনে আমরা চিন্তা করে রেখেছি। আমরা একেবারে আলোচনা আজকে শেষ পর্যায়ে, আমি শেষ একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। আর যখন আপনি এই পূর্ণাঙ্গ কমপ্লেক্সটি দেখেন, এই নিজের হাতে তৈরি করা, যেখানে দেশের দুই প্রতিষ্ঠা রাজনৈতিক ব্যক্তিত্ব সাহিত্য আছেন, স্থপতি হিসাবে নিজের কাজের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দেয়? একটা জিনিস আসলে আমার কাছে ভালো, কিছুটা মানে আমি কিছুটা স্যাটিসফাইড বা মানে অনেকটাই স্যাটিসফাইড যে আমি সত্যিকার অর্থে এখানে খুব যে সুন্দর করার যে চিন্তা, একটা ডিজাইনারের যে সুন্দর করতে হবে, দৃষ্টিনন্দন করতে হবে, সেই চিন্তা করে কিন্তু আমি কাজটা করি নাই। আমি চিন্তা করেছি যে একটা অর্থবহ নির্মাণ এবং সামগ্রিক পরিবেশকে বিবেচনায় রেখে এবং লুই আইকেনের যে স্থাপত্য ধারা, এটাকে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে বিবেচনায় রেখে, এবং যে মহান নেতা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনাকে যথাযথ সম্মানের ক্ষেত্রে যাতে কোনো কার্পণ্য না হয় সেটাকেও বিবেচনায় রেখে, এখানে পরিবেশ যাতে নষ্ট না হয় সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্থপতি হিসাবে আমার দায়িত্ব ছিল। এবং কোনো স্থাপতিকভাবে কোনো ধরনের গ্রামারিটিক্যাল কোনো মিস্টেক যাতে না হয়, অর্থাৎ আমি খুব সাবধানে এখানে কাজ করেছি, যথাযথ সাবধানে। তখন আমার রাতে ঘুম হতো না যে কি মানে এটা করলে মানুষ কিভাবে নিবে, এটা করলে আর্কিটেক্টরা কিভাবে নিবে, এটা করলে রাজনীতিবিদরা কিভাবে নিবে, এই তিনটা জিনিস সবসময় কাজ করতো। তো এই মধ্যে দিয়ে আমি একটা সেফ ওয়েতে বের হওয়ার চেষ্টা করছি আর কি। নিশ্চয়ই একজন স্থপতি বা একজন শিল্পীর যে কোনো একটি কাজের মাধ্যমেই তিনি সারা জীবন পৃথিবীতে থাকেন, তার সেই কাজের মাধ্যমে, এবং ইতিহাস হয়ে থাকে। আমরাও আশা করি যে আপনার এই স্থাপনা নকশা এবং আপনার এই কাজ দিয়ে আপনি সারা বিশ্বেই সমদিত থাকবেন এবং আমৃত্যু এটি মানুষ জানবে, ইতিহাস হয়ে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বিশেষ করে গ্রিন টিভিকে আমাকে আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আশা করি পরবর্তী আরও আয়োজন থাকবে, সেই আয়োজনে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।